বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে। কাল সকালে আঘাত হানতে পারে উপকূলে। বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত। জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করছে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দল। আসছে বিদেশি সাহায্য, বলছেন বিশ্লেষকরা। নিশ্চিত নয় পুলিশ, জানালেন আইজিপি। ভিয়েনায় 2 দিনব্যাপী IAEA সম্মেলনে অংশ নিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে। সামাজিক সুরক্ষা থেকে সামাজিক নিরাপত্তার দিকে দেশ কর্মসূচি আরও বেগবান করতে বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ। দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং কাতারের ভিসা পেতে সক্রিয় দালাল চক্র। প্রতারণায় সর্বশান্ত হচ্ছেন অনেক প্রবাসী। ভিসা প্রক্রিয়া বন্ধ হওয়ার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা ধেয়ে আসছে চট্টগ্রাম উপকূলের দিকে। ঘূর্ণিঝড়টি কাল সকাল নাগাদ চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 445 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে 510 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি ঘন্টায় 18 কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার থেকে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারে 7 নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 5 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, চট্টগ্রাম পতেঙ্গে আছেন রিপোর্টার কমল দে। ঘূর্ণিঝড়ের সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ জুনায়েদ। আমি যেটা বলতে পারি যে অনেকটা দ্রুত গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। আপনি জানেন যে 6টার বুলেটিনে বলা হয়েছিল চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর পাশাপাশি কক্সবাজার বন্দরকে তারা 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছিল। কিন্তু সকাল 9টার বুলেটিনে বলা হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজারকে 7 নম্বর বিপদ সংকেত এবং মংলা পায়রা বন্দরকে 5 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা যদি বলি গত 3 থেকে 4 দিন আগে কিন্তু গভীর বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হয় এবং লঘুচাপটি গতকাল রাতে নিম্নচাপের রূপ নেয় এবং নিম্নচাপের রূপ নেওয়ার পরে এটি এখন সকাল থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি নামকরণ করা হয়েছে মোরা। মোরাটি মূলত থাইল্যান্ডের দেওয়ার নাম। আপনি জানেন যে ভারত মহাসাগর উপকূলবর্তী যে 8টি দেশ রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, ওমান এবং থাইল্যান্ড, সে 8টি দেশের পর্যায়ক্রমে 8টি নামকরণ করা হয় এবং 8টি নাম থেকে নামকরণ বাছাই করে একটি নাম চিহ্নিত করা হয় এবং এবারে যে নামটি মোরা, সে মোরা নামটি নামকরণ করা হয়েছে মূলত থাইল্যান্ডের দেওয়া নাম থেকেই। আর এই মোরা নামে পরিচিতি পাচ্ছে আজকের এই ঘূর্ণিঝড়টি। আমরা যখন দেখেছি 6টার বুলেটিনে যখন ঘূর্ণিঝড়টি বলা হয়েছিল, সেটি চট্টগ্রাম বন্দর থেকে 575 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। কিন্তু 9টার বুলেটিনে বলা হচ্ছে এটি বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে 445 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে 580 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 510 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং এটি কিন্তু আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে 30 মে এবং বলা হচ্ছে আগামীকাল সকাল নাগাদ এটি চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এছাড়া যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হতে পারে একটা আশঙ্কা থাকছে, 4 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এখন তবে যেহেতু এখন ভাটার সময়, সে কারণে কিন্তু পানির ততটা স্রোত দেখা যাচ্ছে না বা যেহেতু জোয়ার আসলে হয়তো স্রোতটা আর বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিস বলতে এখন যেহেতু ভাটা এবং সে কারণে তেমন ঢেউ নেই। তবে যদি যখন পর্যায়ক্রমে যখন 12টা বা 1টার দিকে যখন আবার জোয়ার আসবে, তখন হয়তো ঢেউর পরিমাণটা আরো বাড়তে পারে। এক্ষেত্রে আবহাওয়া অফিসের যে সতর্কতা জারির পরে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে যেসব জাহাজ ছিল বা লাইটারের জাহাজ ছিল, সেগুলো নিরাপদ দূরত্বে চলে আসছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের কাছাকাছি উপকূল এলাকায় এসে নোঙর করে আছে। একই সাথে সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে কিন্তু উপকূল এলাকা থেকে তারা সরাসরি নিরাপদ অবস্থান নেওয়ার জন্য আবহাওয়া অফিস থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সাথে উপকূলবর্তী যেসব এলাকা রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী হয়ে কক্সবাজার, মহেশখালী
এবং সেই উপকূলবর্তী এলাকার লোকজনদেরকে কিন্তু নিরাপদে অবস্থান করার জন্য সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ বলা যায় সকাল 9টার বুলেটিনে যেখানে বলা হয়েছিল মাত্র 2 নম্বর হুঁশিয়ারি সংকেত, ঠিক 3 ঘন্টার ব্যবধানে সেটি এখন 7 নম্বর বিপদ সংকেতে রূপ নিয়েছে। তো ঘূর্ণিঝড়টি আবহাওয়া জানিয়েছে ঘূর্ণিঝড়টি ক্রমশ চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে এবং সেটা আগামীকাল সকাল নাগাদ চট্টগ্রাম কক্সবাজার উপকূল অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে আবহাওয়া ঘূর্ণিঝড়ের মোরা সৃষ্টি হয়েছে তার সর্বশেষ। দর্শক, গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরার প্রভাবে চট্টগ্রামে 7 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে এবং সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলো অর্থায়ন করছে জঙ্গি সংগঠনগুলোকে। এছাড়া বিদেশি সাহায্যও পাচ্ছেন তারা। জঙ্গি অর্থায়ন সম্পর্কে এমন মত নিরাপত্তা বিশ্লেষকদের। তবে পুলিশ মহাপরিদর্শক বলছেন জঙ্গি অর্থায়নের উৎস সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে 1992 সালে হুজুবির আনুষ্ঠানিক গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের প্রথম পর্ব দাওয়া স্তরের শুরু। এরপর গত 1.5 দশকে দ্বিতীয় স্তর ইদাদ অতিক্রম করে এখন তৃতীয় ও চতুর্থ স্তর রিবাদ ও কিলালের মাঝে কোনো এক পর্যায়ে অবস্থান করছে বাংলাদেশি জঙ্গিবাদ। এছাড়া জঙ্গিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে নব্য জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম, এমন তথ্য পাওয়ার কথা জানিয়েছে একটি গোয়েন্দা সূত্র। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে মিলেছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। এসব অস্ত্র গোলাবারুদ সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম চালাতে প্রয়োজন বিপুল অর্থ। এসবের উৎস কি, প্রশ্ন ছিল পুলিশ প্রধানের কাছে। আমরা যাদেরকে গ্রেফতার করি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা যে লোকের নাম বলে যা আমাকে অমুক দিয়ে যায়, সেটা অলিক বস্তু। তো এর বেশি তারা কিছু বলতে পারে না। কারা যে ফাইন্যান্স করে এটা আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট পাইনি। হাসপাতাল থেকে শুরু করে কোচিং সেন্টার থেকে শুরু করে 500-এর অধিক আমাদের কাছে তালিকা আছে। সেখানে তো 2000 কোটি টাকার বেশি তাদের মুনাফা হয়। সেই টাকার কোনো হিসাব নিয়ন্ত্রণ কি আছে? নাই। একটা টাকার উৎস জঙ্গির কোথা থেকে পায় সেটা একেবারে সরাসরি প্রমাণ আমরা হাতে হাতে ধরা পড়েছে। সেটা হলো পাকিস্তান এই জঙ্গি তত্ত্ব টাকা দিচ্ছে। দেশে জঙ্গিবাদের বিস্তার ও অর্থায়নের পেছনে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতির জোরালো ভূমিকা আছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই জঙ্গিবাদের মূল গোড়া তো জামাতের রাজনীতি। তো জামাতের যে অর্থনৈতিক যে সাম্রাজ্য রয়েছে সেখানে কিন্তু এই সরকার চেষ্টা চালিয়েও খুব বেশি যে নিয়ন্ত্রণে আনতে পারছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। যারা এটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সদস্য ছিল, সমর্থক ছিল, তাদের ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য ছিল, এগুলো তো আমাদের কিছু কিছু জঙ্গি গ্রেফতার হয়েছে, তাদের কিছু পরিচয় পাওয়া গেছে। তবে দুজনেই মনে করেন দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে আইনি তৎপরতার পাশাপাশি প্রয়োজন সমাজের সব স্তরের মানুষের সচেতনতা এবং সামাজিক ঐক্য গড়ে তোলা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গেল 6 মাসে 15টি জঙ্গি বিরোধী অভিযানে মারা গেছে 65 জঙ্গি। গ্রেফতারও হয়েছেন অনেকেই, কিন্তু ঠেকানো যাচ্ছে না তাদের বিস্তার। আর তাই বিশ্লেষকদের পরামর্শ, দীর্ঘমেয়াদে জঙ্গিবাদ রোধ করতে হলে বন্ধ করতে হবে তাদের অর্থনৈতিক উৎস, সেই সঙ্গে বন্ধ করতে হবে জঙ্গিদের পেছনের রাজনৈতিক মদদ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নির্দিষ্ট কিছু সুরক্ষা কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে সময় এসেছে সবার জন্য খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার মতো নিরাপত্তা কর্মসূচি হাতে নেবার। তাই 2017-18 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে এ কার্যক্রমকে ই গভর্নেন্সের আওতায় নিয়ে আসারও পরামর্শ তাদের। সাজিদ রাজুর রিপোর্ট। দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাস করে কমপক্ষে 4 কোটি মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মোট জনসংখ্যার প্রায় 8% মানুষ বয়স্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিবন্ধী মানুষের সংখ্যা 1,70,00,000, যা মোট জনসংখ্যার 10%। এর বাইরেও আছে বিধবা, স্বামী পরিত্যক্তা সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আর এদের ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতেই চলছে সরকারের 145টি সামাজিক সুরক্ষা কার্যক্রম। প্রতি বছরই এ খাতে একটু একটু করে বরাদ্দ বাড়ছে, সেই সঙ্গে বড় হচ্ছে অভিযোগের তালিকাও। সুবিধাভোগী বাছাই থেকে শুরু করে অর্থ বিতরণ সব ক্ষেত্রেই আছে অনিয়ম। তাই এসব কার্যক্রমকে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসার তাগিদ বিশ্লেষকদের। সোশ্যাল সিকিউরিটি কার্যক্রমকে ই গভর্নেন্সের আন্ডারে নিয়ে আসতে পারলে এর মধ্যে যে দুর্নীতি আছে, এর মধ্যে যে অস্বচ্ছতা আছে, সেটা দূর করা সম্ভব। যারা নাকি
সুবিধা পাবেন তাদের লিস্টটাকে টাঙ্গিয়ে দেওয়া, এগুলো যদি আমরা ট্রান্সপারেন্টলি করতে পারি তাহলে টার্গেটিংটা ঠিক হয়। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দেয়া অর্থের 27% খরচ হয় সরকারি পেনশনে। এই অংশ বাদ দিলে সাধারণ মানুষের ভাগে থাকে জিডিপির 1.7%। অথচ সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে বলা আছে জিডিপির 3% বরাদ্দের কথা। অর্থনীতিবিদরা বলছেন সময় এসেছে সব স্তরের মানুষের জন্য সার্বজনীন খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করার। খুব হতদরিদ্র লোক আছে যার হয়তো কিছুই দরকার নেই, খাবার দরকার। সেই জন্য সরকার একটা খাদ্য অধিকার আইন করতে পারে। সেই ওই আইন অনুযায়ী যদি যে কেউ খাদ্যাভাবে ভুগবে সে সরকারের কাছে দাবি করতে পারবে যে আমি খাদ্য চাই, এবং সরকার না দিলে সরকারের বিরুদ্ধে সে মামলাও করতে পারবে। যদি আমাদের ইউনিভার্সাল একটা হেলথ ইন্স্যুরেন্স স্কিম করা যায়, সেইটা যদি করা যায় তাহলে কিন্তু একটা বড় এক ধাপ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ক্রমান্বয়ে আমাদেরকে সোশ্যাল সেফটি নেট থেকে আমাদেরকে কিন্তু সোশ্যাল সিকিউরিটিতে যেতে হবে। তারা বলছেন মধ্যমায়ের দেশের সুফল সবার কাছে পৌঁছতে হলে ধীরে ধীরে সুরক্ষা থেকে নিরাপত্তা কার্যক্রমের দিকে এগোতে হবে সরকারকে। 3% যাওয়ার সাথে সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কারাগারে আদেশ না পৌঁছানোয় ফাঁসির সেলে 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামির মানবেতর জীবন। আদালত সংশ্লিষ্টরা বলছেন দাপ্তরিক ভুল। দুই দিনের রাষ্ট্রীয় সফরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সকাল 9টায় যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের VG1011 ফ্লাইটটি। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 3 বাহিনীর প্রধানগণ। 2 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী কাল বিশ্ব পরমাণু সংস্থা IAEA এর 60 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি সেশনে অংশ নেবেন। এছাড়া এই সফরে IAEA এর বিভিন্ন সাইডলাইন মিটিং এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে 31শে মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। একটু বাড়তি আয় আর পরিবারের মুখে হাসি ফোটাতে নিজ মাতৃভূমি ছেড়ে অনেক শ্রমিক পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। দেশটিতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে ভিসার দালাল চক্র। কাঙ্ক্ষিত ভিসার জন্য প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে পড়ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমার ছেলে এবং আমার ভাতিজার জন্য 2টা ভিসা নিয়েছিলাম। ভিসা নেওয়ার পরে আমাকে ভিসাগুলা হাতে দেয়, আমি টাকাগুলা তাকে দিয়া থাকি। দেওয়ার পরে দেখি যে আমার ভিসাগুলা ক্যান্সেল করে দিয়েছে। ফেনীর দাগনভূঞার আব্দুর রাজ্জাক কাজ করেন কাতারি 1000 রিয়াল বেতনে একটি বিল্ডিং কনস্ট্রাকশনে। নিজের একটু জমানো আয় দিয়ে ছেলে আর ভাতিজার ভিসার জন্য দালালের কাছে তুলে দেন 50,000 কাতারি রিয়াল। তবে মেলেনি সেই ভিসা। আব্দুর রাজ্জাকের মতোই পরিবারের আত্মীয় স্বজনদের ভিসা নিতে গিয়ে দালাল প্রতারক চক্রের খপ্পরে পড়েছে অনেক বাংলাদেশি। বাড়ি সাজার নাম বক্তপুর গ্রামর অত 2 ভিসা লইলাম, ওরা দিলাম 20,000 রিয়াল। 20,000 রিয়াল দেওয়ার পরে দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত টিন করতে গিয়ে ও ভিসা ক্যান্সেল করে দিয়ে হাতে গোনা কিছু প্রতারক চক্রের কারণে দুবাই, সৌদি আরব, কুয়েতের মতো কাতারের ভিসাও বন্ধ হওয়ার আশঙ্কা করছেন কমিউনিটি নেতারা। ভিসাটা দেওয়ার পরে আন্ডার প্রসেস পরে রেডি টু প্রিন্টের পরে ভিসাটা পিন দিয়া টাকা নিয়ে ভিসাটা ক্যান্সেল করে দিচ্ছে স্যার। এটার কারণে আমাদের দেশের মানুষের অনেক ক্ষতি হচ্ছে। 10% লোকের কারণে আজকে প্রবাসের মধ্যে আমরা বাঙালিরা অনেক পিছিয়ে আছি। প্রতারকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাংলাদেশ দূতাবাসের। ভিসা কেনাবেচার মাধ্যমে যদি কেউ প্রতারিত হয়ে থাকে তারা আমাদের দূতাবাসে লিখিতভাবে অভিযোগ করলে আমরা তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণাদির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। ক্ষতিপূরণ আদায় করতে না পারলে তাদের বিরুদ্ধে তাদের পরিচালিত আইন অনুসারে তাদের আইনের আশ্রয়ে আমরা পাঠিয়ে দিয়ে থাকি। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে 10,000 বাংলাদেশি নতুন শ্রমিক কাজের সন্ধানে কাতার আসেন। বর্তমানে দেশটিতে বিভিন্ন পেশায় 3,70,000 বাংলাদেশি কর্মরত রয়েছে। সময় সংবাদ, দোহা, কাতার। সময় সংবাদে আরো থাকছে। পর্দা নামলো 70তম কান চলচ্চিত্র উৎসবের। সেরা চলচ্চিত্র দ্য স্কোয়ার, শ্রেষ্ঠ অভিনেতা জোয়াকিন ফিনিক্স, অভিনেত্রী ডায়ান ক্রুগার। আদালত সংশ্লিষ্টদের ভুলে কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি 7 বছরের বেশি সময় ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসির ছেলে
মানবেতর জীবনযাপন করছেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে 2005 সালে সুনামগঞ্জের ছাত্রকের আব্দুল খালিকের 10 বছরের সাজা হয়, কিন্তু এতদিন ধরে কারাগারের এই আদেশ না পৌঁছানোর কারণে ফাঁসির আসামি হিসেবে ফাঁসির সেলে অবস্থান করছেন তিনি। আদালত সংশ্লিষ্টরা বলছেন দাপ্তরিক ভুলে কাগজ যায়নি কারাগারে। আইনজীবীরা বলছেন এটা মানবতার চরম লঙ্ঘন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 2000 সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী গ্রাম বনগাঁওয়ে আব্দুল খালিকের ভাই খুন হলে মামলা করেন তিনি। পরবর্তীতে আসামিপক্ষ 2002 সালে স্থানীয় এক ইউপি সদস্যের খুনের মামলায় আব্দুল খালিককে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2005 সালের 24 জুলাই এই মামলার রায়ে 5 জনের ফাঁসির আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে আদালত 2010 সালের ফেব্রুয়ারি মাসে এক আদেশে সাজা কমিয়ে 4 জনকে খালাস এবং প্রধান আসামি আব্দুল খালিককে 10 বছরের সাজা দেন, কিন্তু 7 বছরেও এই আদেশ পৌঁছেনি কারাগারে। বন্দি কিছুদিন যাবৎ সে দাবি করতেছে সে ফাঁসির থেকে মহামান্য উচ্চ আদালত থেকে খালাস পেয়েছে, কিন্তু খালাসের কোনো কপি আমরা আজ পর্যন্ত পাইনি। তার মা ও ভাই বলছেন তাকে বের হতে দিচ্ছেন না এই চক্র। আমি আমার বাচ্চা চাই বাবা, আর গুনতা নাই। এরা মানুষ আছে টাকা পয়সা দিয়া ও মামলা তারা স্টারিং করাইলো, ও জেলও কাটায় তারা ও বিচার কেমনে খেলা ওর তারা গেছে কাগজপত্র সার সবকিছু। তবে আদালত সংশ্লিষ্টরা দায় সারাভাবে জানালেন ভুলে কাগজ যায়নি কারাগারে। অনেক সময় এমন সময় আসে দেখা যায় যে অফিসে প্রচুর কাজের মধ্যে তারপরে অনেক সময় আমরা ভুল হইতেও পারে। হাইকোর্টের যে কাগজ আমরা ভুলবশত জেল হাজতে না পাঠানোর কারণে আব্দুল খালিক অদ্যাবধি এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসাবেই জেল হাজতে রয়ে গেছে। ফাঁসির সেলে থাকা আব্দুল খালিক মুক্তি চান। আমার সাজা হওয়ার বাদেও আমি খালাস পাইও আমি আটটিয়ে আছি, এখন আমার তো বাইরে লোক নাই, গতিকে আমি আটটিয়ে আছি স্যার। এখন আমার কিভাবে বাকিটা দিবেন আপনারা জানেন। বিষয়টি অমানবিক আখ্যায়িত করে আব্দুল খালিককে দ্রুত মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন আইনজীবী সমিতির সভাপতি। সুপ্রিম কোর্ট থেকে যদি এরকম একটা আদেশ হয়, এই আদেশটা কেন জেল কর্তৃপক্ষে আসলো না, এটা তো চরম মানবতার লঙ্ঘন। আমি মনে করি ত্বরিতভাবে এর কার্যক্রমটা শুরু করা দরকার। ফাঁসির আসামি না হয়েও 7 বছর ধরে ফাঁসির সেলেই থাকা মানবতার জীবনযাপনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন আব্দুল খালিকের স্বজনরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নদী ভাঙনে হুমকির মুখে বরগুনার বামনা উপজেলা। ভাঙন প্রতিরোধে কিছু অংশে দেওয়া হয়েছে ব্লক, কিন্তু পুরো ভাঙন কবলিত এলাকায় ব্লক না দেয়ায় উপজেলার বহু গুরুত্বপূর্ণ স্থাপনা সহ কোটি কোটি টাকায় দেয়া ব্লকও হুমকির মুখে। এ অবস্থায় আতঙ্কে আছেন উপজেলাবাসী। SM সিফাতের তোলা ছবিতে MA আজিমের রিপোর্ট। বিষখালী নদীর কোল ঘেঁষে বরগুনার বামনা উপজেলা। নদীর খুব কাছেই উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা। ইতিমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে উপজেলার অনেক কিছু। তাই ভাঙন প্রতিরোধে সম্প্রতি নদী পারে 1 কিলোমিটার এলাকা জুড়ে ব্লক দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু এখনো 1 কিলোমিটার অংশ রয়ে গেছে ব্লকবিহীন। ফলে ক্রমাগতভাবে ভাঙছে নদী পার। হুমকিতে আছে লঞ্চঘাট, ইউনিয়ন পরিষদ, মহিলা কলেজ সহ বেশ কিছু স্থাপনা। সম্প্রতি দেয়া ব্লকও ধসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আরো অনেক বাড়তি ছিল কুল, কিন্তু ভাঙে গেছে, এখন তো ভিতরে ঢুকতে আছে। শহরটি এখন প্রায় বলতে গেলে এই নদীর গর্ভে বিলীন হওয়ার পথে, কারণ আমাদের উপজেলা সদর একদম কাছে। দ্রুত এই ব্লকের ব্যবস্থা না হয় তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষ, এদের বেহাল দশা এবং কান্না ছাড়া আর কোনো গতি নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন আরো 300 মিটার ব্লক দিতে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তারা। অনেকগুলো এটার মনিটরিং পয়েন্ট আছে, যার কারণে খুব সহজেই ইচ্ছা করলেই আমরা একটা কাজ হাতে নিতে নেওয়া মুশকিল। প্রকল্প পরিচালক মহোদয়কে রিকোয়েস্ট করেছি, সম্মতি দিয়েছেন এবং কনসালটেন্টেরও সম্মতি দিয়েছেন। প্রায় 1 কিলোমিটার অংশে ব্লক দিতে পানি উন্নয়ন বোর্ডের 25 কোটি টাকা ব্যয় হয়েছে। আরো 300 মিটার ব্লক দিতে প্রায় 7 কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। MA আজিম, সময় সংবাদ, বরগুনা। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকালে অনুষ্ঠিত হয় পিস কিপার্স ডে রান 2017।
বিমান বাহিনীর ঘাঁটি বাসারের ব্যবস্থাপনায় রাজধানীর পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্সে এ রান অনুষ্ঠিত হয়। বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের বিভিন্ন বাহিনীর উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে জাতিসংঘে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন। এ সময় বিভিন্ন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় মাদারীপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, গতকাল সকালে শহরের চৌধুরী প্রাইভেট ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে শিবচর উপজেলার বহেরাতলা এলাকার সুমা আক্তার এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি শ্বাসকষ্টে ভুগলে সেখান থেকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেলে শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পর মারা যায় বলে অভিযোগ করেন স্বজনরা। এ অবস্থায় মৃত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলেও অভিযোগ করেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জীবিত অবস্থায় শিশুটিকে রেফার করা হলেও স্বজনের অবহেলায় তার মৃত্যু হয়। ট্রিটমেন্ট চলতেছে, সুস্থ আছে। তো আমরা বলছি যে ঠিক আছে, যদি এখানে না হয় তাহলে আমরা যদি ফরিদপুর যাইতে আমরা নিয়ে যাব। আপনারা বলছেন আর নেওয়া লাগবে না। সারাদিন এভাবেই সন্ধ্যার সময় এরা বলে যে রিফার করতে হবে। মৃত্যু অবস্থায় রিফার করতে বলছে, বুঝছেন। যখন হলো সুইটা দিছে, সুইটা দেওয়ার পরে আস্তে আস্তে মারা গেছে। ডিউটি ডাক্তার সে দেখার পরে বলে যে রোগীর অবস্থা ভালো না। তখন তাদেরকে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু রোগীর লোকজন সেটা করেনি, নিয়ে যায়নি। ঠিক আছে, তো এক পর্যায়ে দেখা গেল যে বিকালের দিকে বা সন্ধ্যার পরে রোগী মারা যায়। তো সেটাতে তো আর আমাদের কিছু করার থাকে না। খারাপ আবহাওয়ার কারণে ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং আখাউড়া উপজেলায় এবছর লিচুর ফলন বিপর্যয় ঘটেছে। বছর জুড়ে পরিচর্যা করে আশানুরূপ ফলন না পেয়ে হতাশ বাগান মালিক। খারাপ আবহাওয়া কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ পাননি বলে অভিযোগ তাদের। তবে কৃষি বিভাগের দাবি, এবছর 3 জাতের মধ্যে 2 জাতের লিচুর বাম্পার ফলন হয়েছে। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর ও আখাউড়ার বাগানে নেই থোকায় থোকায় লিচু। প্রতি বছর এ জনপদের গাছে গাছে ঝুলে থাকে পাটনাইয়া, চায়না 3 ও বোম্বাই জাতের রসালো লিচু। চৈত্রের তীব্র তাপদাহে লিচুর মুকুল নষ্ট হয়ে ফলন বিপর্যয় ঘটেছে বলে জানান বাগান মালিকরা। বৈরী আবহাওয়ায় কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ পাননি বলেও অভিযোগ তাদের। গরম হাওয়া হয়েছে, হাওয়ার কারণে ফল অনেক কম পাইছি। অন্য বছর থেকে এবার বহুত লিচু আমরা কম পাইছি। কম আসতে গিয়ে আমরা গৃহস্থের অনেক লস হয়েছে। কৃষি অফিসারের বলছিলাম আসার জন্য, এরা আসে নাই, কোনো খোঁজখবর নেয় নাই। এজন্য আমার এবার বিরাট লস হয়ে গেছে। লিচুর ফলন কম হওয়ায় প্রভাব পড়েছে বিজয়নগরের অন্যতম পাইকারি বাজার আউলিয়াহাটে। পর্যাপ্ত লিচু না আসায় অন্য বছরের তুলনায় এবছর বেচাকেনা অনেক কম। মাল আসছিল প্রচুর পরিমাণ, মালের অভাব ছিল না, মাল কিনতে পারছে। এবার মাল নাই, টাকা বেশি কিন্তু মালের দাম বেশি। লেচু তো 2200, 2300, 2000, 1500 লেচু লেছিলাম। 100% মনে করেন 40% আছে, 60% নাই। এদিকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার দাবি, 3 জাতের লিচুর মধ্যে 2 জাতের বাম্পার ফলন হয়েছে। বোম্বাই জাতের ছাড়া বাকি জাতগুলো যে ফলন দিচ্ছে, টোটাল ফলনটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ব্রাহ্মণবাড়িয়ায় 450 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। চলতি মৌসুমে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1215 মেট্রিক টন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। মাদারীপুরের রাজৈরে শুরু হয়েছে 3 দিনের কুম্ভ মেলা। পুণ্য লাভের আশায় গণেশ পাগলের এ মেলায় জড়ো হন দেশের বিভিন্ন জেলার হাজার হাজার ভক্ত। মেলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে সারি সারি দোকানে পাওয়া যাচ্ছে পছন্দের সব জিনিসপত্র। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের রাজৈরের কদমবাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী কুম্ভ মেলা। দেশের বিভিন্ন জেলার ভক্তদের পাশাপাশি ভারতের সাধুরাও আসেন এ মেলায়। নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে গণেশ পাগলের আরাধনায় মগ্ন হন ভক্তরা।
পাগলের সেবাশ্রমের চারপাশে 365 বিঘা জমিতে নতুন 108টি মন্দির নির্মাণ কাজ দেখতেও অনেকে আসেন এখানে। মেলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে বসেছেন নানা পণ্য নিয়ে দোকানিরা। সুলভে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ায় খুশি ক্রেতারাও। পূর্ণ অর্জনের আশায় মূলত আমরা এখানে আসি। এখানে আসলে আমাদের মনের যে বাঞ্ছা আছে, যে আশা আছে, সেগুলো পূরণ হয়। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই মেলায় আগমন হয়। এখানে বেচাকেনা ভালো হয়। আমরা প্রায় 2 লাখ টাকার মতো মাল বেচাকেনা করি এখানে। আশা করি এই বছরও ভালো হবে বেচাকেনা। আয়োজক কমিটি জানায় ভক্তদের সুবিধার্থে পুরো মাঠ জুড়ে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখা হয়েছে। এই মেলা মাঠে যে সার্বক্ষণিক যে নিরাপত্তা, সেটা আমাদের যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা সার্বক্ষণিক টহল দিতেছে এবং সাথে প্রশাসনিক সহযোগিতা আমরা এই কাজটা করতেছি। হাজার হাজার মানুষের পদচারণায় মুখর এই মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে 3 স্তরের নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ। সাদা পোশাকের পুলিশ থাকবে, আমাদের পোশাকি পুলিশ থাকবে, এছাড়া গোয়েন্দা বিভাগের লোক থাকবে, এছাড়া অন্যান্য এজেন্সির লোক থাকবে। আমরা আশা করতেছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যায় 13 জন সাধু, 13 কেজি চাল এবং 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ সাধু ও সিদ্ধিদাতা মহামানব গণেশ পাগলের নামে 135 বছর আগে এই মেলার আয়োজন করেন স্থানীয়রা। শনিবারে শুরু হওয়া এই মেলা চলবে সোমবার পর্যন্ত। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। নতুন করে আবারও একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সোমবার গাউন প্রদেশের পূর্বে জাপান সাগরের স্বল্প মাত্রার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এক বিবৃতিতে বলা হয়, দ্রুতগামী মিসাইলটি আকাশের প্রায় 450 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাপান। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এমন উদ্ধত্যপূর্ণ আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন এবং আকাশ ও সমুদ্র সীমার জন্য ক্ষতিকর বলে অভিযোগ করে জাপান। জাপানের জনগণের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লিঙ্কন কাউন্টির এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে অঙ্গরাজ্যটির প্রত্যন্ত লিঙ্কন কাউন্টি এলাকার আলাদা 3টি স্থানে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার বিস্তারিত সম্পর্কে এখনো কিছুই জানায়নি পুলিশ। হামলা নিহতরা ঘাতক বন্দুকধারীর পূর্ব পরিচিত কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। গ্রেফতারকৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলার আলামত সংগ্রহে ঘটনাস্থল অনুসন্ধান চলছে। ফিলিপিন্সের মারাবি শহরে বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর চলমান সংঘর্ষে অন্তত 19 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার দেশটির একটি সামরিক সূত্র বিষয়টি নিশ্চিত করে। নিহতদের মধ্যে 8 জনের মৃতদেহ শহরের বাইরে থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। এদের সবাই পেশায় কাঠমিস্ত্রি। কোরআন পড়তে না পারায় জঙ্গিরা তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ফিলিপিন্সের মিন্ডানো দ্বীপের মারউই শহরটি জঙ্গিরা নিজেদের দখলে নিলে তা পুনরুদ্ধারে গত কয়েকদিন ধরে সেখানে অভিযান চালাচ্ছে ফিলিপিনো সেনারা। চলমান সংঘাতে সেখানে এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পর্দা নামল বিশ্বের গৌরবময় কান চলচ্চিত্র উৎসবের 70তম আসরের। সিনেমা বোদ্ধা আর সমালোচকদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে সুইডিশ নির্মাতা রুবেন ওস্টল্যান্ডের ছবি দ্য স্কোয়ার। উই ওয়ার রিয়েলি নেভার হিয়ার ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন জোয়াকিন ফিনিক্স। ইন দ্য ফেট ছবির জন্য ডায়ান ক্রুগার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। 70তম আসরের বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন নিকোল কিডম্যান। রোববার রাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তারকাদের মিলন মেলায় আলোকিত হয়ে ওঠে কানের পালদো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ার। এবারে 70তম আসরের সমাপনী অনুষ্ঠানে একের পর এক চমক তাক লাগিয়ে দেয় সবাইকে। অস্ট্রেলীয় নির্মাতা মাইকেল হানিকি বা রুশ নির্মাতা আন্দ্রে জেগিনসেভের মতো বাঘা বাঘা নির্মাতাদের ছবি পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের কাতারে নাম লেখালেন সুইডেনের রুবেন ওস্টল্যান্ড। সবাইকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে ফেভারিট তালিকায় স্থান না পাওয়া তার দ্য স্কোয়ার ছবিটি এবার অর্জন করেছে উৎসবের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার স্বর্ণপাম। মনোনীত 19টি ছবির মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে এই বিরাট অর্জনে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন রুবেন।
স্বর্ণপামের অন্যতম দাবিদার হিসেবে বিভিন্ন আলোচকদের মাঝে আন্দ্রে জেগিনসেভের ছবি লাভলেসের নাম উচ্চারিত হলেও একেবারে খালি হাতে ফেরেননি তিনি। এবার জুরি পুরস্কার নিয়েই তাকে খুশি থাকতে হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্যাপ প্রি পেয়েছেন ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলোর এইডস বিষয়ক ছবি 120 বিটস পার মিনিট ছবিটি। মার্কিন লেখক জোনাথন অ্যামেসের উপন্যাস অবলম্বনে লিল রামসের নির্মিত ব্রিটিশ ছবি ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার ছবিতে যুদ্ধ বিষয়ে অভিজ্ঞ এক চরিত্রে অনবদ্য অভিনয়ের কারণে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি ছিনিয়ে নেন মার্কিন শিল্পী জোয়াকিন ফিনিক্স। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি হাতে নিয়েছেন ফাহিদ আকিনের ইন দ্য ফেট ছবির ড্যান ক্রুগার। বোমা হামলায় স্বামী সন্তান হারানোর পর প্রতিশোধ নিতে মরিয়া এক বলিষ্ঠ নারীর ভূমিকায় অসামান্য অভিনয় তাকে এই পুরস্কার এনে দেয়। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে পুরস্কার পেয়েছে চীনা পরিচালক কিউ ইয়াং এর 15 মিনিট ব্যাপী ছবি আ জেন্টল নাইট, যেখানে মেয়ের খোঁজে বের হওয়া এক মায়ের অনিশ্চিত রাতের গল্প চিত্রায়িত হয়। বিগাইল ছবি পরিচালনায় অসামান্য পারদর্শিতার কারণে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি পেয়েছেন সোফিয়া কাপোলা। এবারে 70তম আসরে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান। ক্যামেরা ডিওর জয় করেন জিউন ফেমে। যৌথভাবে সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছেন গ্রিক নির্মাতা ইয়র্গোস লান্থিমোসের এ কিলিং অফ আ সেক্রেট ডিয়ার এবং লিন রামসের ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার ছবিটি। 17 মে শুরু হওয়া 12 দিন ব্যাপী এই জমকালো উৎসবে ছিল লাল গালিচা, চলচ্চিত্র প্রদর্শনী, নতুন চলচ্চিত্রের প্রচারণা, প্রিমিয়ার এবং তারকাদের নিয়ে জমকালো পার্টির। 14 বছর পর এবারও উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের মাস্টার অফ সেরেমনিজ বা উপস্থাপনায় ছিলেন বিশ্বখ্যাত জনপ্রিয় মডেল অভিনেত্রী মনিকা বেলুচি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ক্রিকেটের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারটা অপ্রত্যাশিত বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের উইকেটে 450 রানের পাহাড় সমান স্কোরও নিরাপদ মনে করেন না তিনি। তাই বোলারদের পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব নেয়ার তাগিদ সুজনের। স্রেফ একটা প্রস্তুতি ম্যাচ, তারপরও এত আলোচনা। বাংলাদেশের ক্রিকেটের হিসেবটাই যে এমন, সমর্থকের প্রত্যাশার উড়োজাহাজ দৈনিক এখানে আকাশ ছোঁয়। তাই ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম মুশফিকরা যখন 341 রানের পাহাড় গড়ল, তখনও অনেকে হাহুতাশ করেছে। রান তো আরো বেশি হবার কথা। কেউ কেউ উচ্চাভিলাষিতা মনে করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দর্শক হৃদয়ের এমন অতৃপ্তি একেবারে ফেলে দেবার মতো নয়। মেগা আসরে শুধু পারফরম্যান্সই নয়, অনুঘটক হিসেবে কাজ করে অনেক বিষয়ই। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও মনে করিয়ে দিলেন সেটি। ম্যাচে যদি দেখেন যে আমাদের কেউ শেষ করতে পারেনি, অর্থাৎ সাকিব বা মাহমুদুল্লাহ কিংবা মোসাদ্দেক বা একটা ব্যাটসম্যান যদি শেষ করে, সেটা সবসময় ভালো হয় টিমের জন্য। 12-15-20 রান হলে সিনারিওটাই পুরো ডিফারেন্ট হয়ে যায়। আসলে বোলিংটা একটু কনসার্ন আছে এখনো। 1 জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ জয় এরই মধ্যে 2-0 ব্যবধানে নিশ্চিত করেছে তারা। ওভালের ব্যাটিং স্বর্গে দুর্দান্ত ইংলিশদের বিপক্ষে আগুনে ব্যাটিং করতে হবে টাইগারদের, মত সুজনের। ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা যেহেতু আমাদের আছে, আর মাটিতে আমরা বাংলাদেশ আমাদের দিনে যে কাউকেই হারাতে পারে সেই অ্যাবিলিটি আমাদের আছে। ওভালে 450 রানও সিকিউর হবে কিনা আই এম ডাউট। ডিফেন্ড করা ডিফিকাল্ট, যদি আপনি ভালো বল না করেন, আপনি যদি প্ল্যানিং অনুযায়ী বল না করেন তাহলে ডিফিকাল্ট হয়। আলোচনায় ছিল হাই পারফরম্যান্স অনূর্ধ্ব 19 আর এ দলও। জুলাইয়ে ক্যাম্প ও সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবার কথা বাংলাদেশ এ দলের। সামনে আমাদের এই টিমের অস্ট্রেলিয়া ট্যুর আছে আমাদের ইন জুলাই আই বিলিভ। সামনে আর বেশ কিছু ট্যুর আমরা চেষ্টা করছি করার জন্য। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের ছাড়াই ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। শক্তিশালী বিকল্প দল আছে ভারত, অস্ট্রেলিয়ারও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটি হতে পারে বড় অনুপ্রেরণা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর, অনূর্ধ্ব 16 জাতীয় মহিলা ফুটবল দলকে বীমা সুবিধা দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। গতকাল বাফুফে ভবনে প্রতিষ্ঠানটির সঙ্গে ফেডারেশনের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় নারী দল, কোচ, ম্যানেজার সহ সবাইকে স্বাস্থ্য বীমা দেবে গার্ডিয়ান, আর পৃষ্ঠপোষকতা করবে ব্র্যাক।
দেশের দুর্দশাগ্রস্ত ফুটবলে যা কিছু স্বস্তির তার সবটুকুই এসেছে নারী ফুটবল দলের হাত ধরে। বলা যায় মৃতপ্রায় ফুটবলের প্রাণ টিকিয়ে রেখেছে নারীরা, যেন পুরুষ দলের বিপরীত মেরুতে নারী দল। বিশেষ করে বয়সভিত্তিক নারী দলগুলোর পারফরমেন্স আশার আলো জ্বালছে দেশের ফুটবলে। এই তো মাস কয়েক আগে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করেছে অনূর্ধ্ব 16 নারীরা। এবার তাদের জন্য বীমার ব্যবস্থা করেছে ফেডারেশন, চুক্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সাথে, আর এতে পৃষ্ঠপোষকতা করবে ব্র্যাক। মূলত এই বীমার আওতায় তরুণী খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। খেলোয়াড়দের ইনজুরি কিংবা যে কোনো ধরনের অসুস্থতায় সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। খেলোয়াড়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারার আনন্দ ছুঁয়ে যাচ্ছে বাফুফের সভাপতিকে। Hopefully, I hope he will look at it kindly and everybody is here and I'm very grateful যে ওনারা এই রিকগনাইজ করে মেয়েদেরকে এটা দিয়েছে and this is only the beginning. Let's see where it. আর পৃষ্ঠপোষকদের অঙ্গীকার, ভবিষ্যতেও এমন ধারা অব্যাহত রাখবেন তারা। তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং খেলাধুলার সময় ন্যাচারালি কিছু তাদের চোট পায়, কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, তাদের ফুল ইন্স্যুরেন্স কাভারেজটা দেওয়া। ইনিশিয়ালি টু স্টার্ট উইথ 1 year বাট দিস উইল কন্টিনিউ। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে আরো এগিয়ে যাবে নারীরা, এগিয়ে যাবে দেশের ফুটবল, এমনটাই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। নন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে। কাল সকালে আঘাত হানতে পারে উপকূলে, বন্দরে 7 নম্বর বিপদ সংকেত। জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করছে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক দল, আসছে বিদেশি সাহায্য বলছেন বিশ্লেষকরা। নিশ্চিত নয় পুলিশ, জানালেন আইজিপি। ভিয়েনায় 2 দিনব্যাপী IAEA সম্মেলনে অংশ নিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন অস্ট্রিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে। সামাজিক সুরক্ষা থেকে সামাজিক নিরাপত্তার দিকে দেশ কর্মসূচি আরও বেগবান করতে বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ, দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং কাতারের ভিসা পেতে সক্রিয় দালাল চক্র, প্রতারণায় সর্বস্বান্ত হচ্ছেন অনেক প্রবাসী, ভিসা প্রক্রিয়া বন্ধ হওয়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্কের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।